ফোনটা কেটে দিলাম। সামনে দেখতে পাচ্ছি রিয়ার মৃতদেহ। যে অস্ত্র দিয়ে আমি ওদের হত্যা করেছিলাম সেটা ওখানে রেখেই আমি চলে গেলাম। হঠাৎ মনে ছ্যাদ করে কেমন একটা আলাদাই অনুভূতি হলো। আমি কি করেছি? কিন্তু যা করেছি তার পেছনে কারণ আছে। এমনি এমনি আমি ওদেরকে মারিনি। আবার সেই রাগ আসলো। আমার মনে হলো আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার এখনো কাজ বাকি আছে। যখন আমি ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখলাম ভোরের আলো ফুটছে। রাস্তায় একটা দুটো লোক ছিল। আমি লক্ষ্য করিনি যে আমার বডিতে, আমার জামায় রক্তের দাগ লেগে আছে। তারা আমার জামায় রক্তের দাগ দেখে হঠাৎ আমার সামনে থেকে ছুটে পালিয়ে গেল। আমি এগোতে থাকলাম আমার বাড়ির দিকে। বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে মনে হলো চান করা উচিত। ভালো করে চান করলাম। চান করার পর আমার ডায়েরি লেখা সময়। আজকে যা যা ঘটনা আমার সঙ্গে ঘটেছে আমি সব লিখলাম ডায়েরিতে। এবং সায়ন আর রিয়ার হত্যার জন্য যে আমি দায়ী সেটাও আমি ডায়েরিতে লিখলাম। এবং আজ আমার যে শেষ দিন, আজ ভোরেই যে আমার মৃত্যু হবে সেটাও আমি ডায়েরিতে লিখে দিলাম। আমি চাই না কারো কোনো সন্দেহ থাকুক মনে। আমি এটাও চাই না কেউ অন্য কাউকে দায়ী করুক ওদের মৃত্যুর জন্য। ওই রড দিয়ে আমি মেরেছি ওদেরকে, আমিই দায়ী। এবং তার কারণও আমি লিখে দিয়েছি ডায়েরিতে। বিদায় সবাইকে। কোথায় ছিল কালকে রাত্রে সবাই? তোমাদের জন্য তিনটে খুন হয়ে গেল। আড্ডা পাচ্ছি না তোমরা? পেট্রোলিয়াম করার কথা ছিল তোমাদের। মজুমদার, মজুমদার, আপডেটগুলো কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ এই এই তো আপডেট স্যার। ওই তো দুটো খুন হয়েছিল বুঝছেন। আর ইনিও থাকতেন ওই পাশেই, বেশি দূরে না। তারপরে ওই ওই ওখানেই একটা রড দেখতে পেয়েছি। তারপরে তো বাকিটা পুরো ডায়েরিতেই লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ওই তিনটে বডিকেই পোস্টমর্টম করতে পাঠিয়ে দিয়েছি। তোমাদের কাজ হলো লোককে বাঁচানো। তোমরা ছিলে না কোথায়? মরার পরে এসছো তোমরা আপডেট দিতে। কালকে যে দুজন ছিল পেট্রোলিয়ামে, সেটা কে কে? স্যার ওই তো ওই সরকারদা ছিল, আর আর ওই আমি ছিলাম। সব কটার চাকরি খাবো আমি, সব কটার। প্রতিদিন আড্ডা মারা তোমাদের শুধু। চোখের সামনে দিয়ে দূর হও। অনির্বাণ বাবুকে ডেকে আনো, তার সাথে কথা আছে আমার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। পুলিশ স্টেশনেই বসেছিলাম। তারপরে দেখতে পেলাম একটি কনস্টেবল এসে আমাকে ডাকছে। আসুন দাদা, আসুন, আপনাকে দারোগা মশাই ডাকছিল একটু। আমার নাম অনির্বাণ ঘোষ। আমি থাকি শিলিগুড়িতে। সুদীপ্ত আমার স্কুলের বন্ধু। কাল ভোরের দিকে খবর পেলাম সুদীপ্ত মারা গেছে। ওর বাড়িতে আমার নাম্বারই রাখা ছিল। সেখানে বলা ছিল এবং পুলিশ স্টেশনেও যে যদি কিছু এরকম ঘটনা ঘটে যেন আমাকে জানানো হয় সবচেয়ে প্রথম। আমি পৌঁছে সরাসরি দারোগাবুর সাথে কথা বললাম। আমাকে দেখেই দারোগা বলে উঠল, সরি অনির্বাণ বাবু, আপনার বন্ধুকে বাঁচাতে পারলাম না, বুঝলেন? আর কি বলবো বলুন, এই দুটো কনস্টেবল রাখা ছিল বন্ধুর পেছনে আপনার, যে ও যা করবে আমাকে এসে ইনফর্ম করতে। কিন্তু ওরা কি করবো বলো, আড্ডা মারছিল হয়তো কালকে রাত্রে, কিচ্ছু দেখেনি ওরা। মরে যাওয়ার পরে এসছে আমার কাছে। সরি সরি। আমি বলে উঠলাম, আর সরি বলে কি হবে? আমি জানতাম এরকম কোনো একটা ঘটনা ঘটবে, তাই আপনাকে বলে রেখেছিলাম সুদীপ্তর ওপর নজর রাখতে। আমি চাইছিলাম সুদীপ্ত আর কয়েকটা মানুষের মতনই একটা সাধারণ জীবন ভোগ করুক। কিন্তু এটাও আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে ওর অসুস্থ না, এখনো সমস্যা রয়েছে। আর যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। খারাপ লাগছে, আরো দুটো প্রাণ চলে গেল। হঠাৎ দারোগাবাবু আমার কথার মাঝখানে আমাকে থামিয়ে বলল, দেখুন অনির্বাণ বাবু, যা হওয়ার তো হয়ে গেছে। আপনার বন্ধুকে তার ফেরানো যাবে না।
আপনি তো অনেক কথা লুকিয়েছিলেন আমার কাছে। আমি ডায়েরি পড়ে যেগুলো বুঝলাম, কোনো ভূত প্রেতের ব্যাপার আছে নাকি না অন্য কিছু বুঝতে তো পারছি না। ফোনও ট্র্যাক করেছিলাম, আপনার নাম্বার ছাড়া আর কোনো নাম্বার আসেনি। ব্যাপারটা কি একটুখানি ঝেড়ে কাশুন তো দেখি। যা হওয়া তো হয়েই গেল। ফোন টোন ট্র্যাক করে দেখলাম উনি কারোর সাথে কথা বলেন। এগুলো কি ছিল? এগুলো কি ওনার মনের ভুল ছিল নাকি অন্য অন্য কিছু? একটা পাগলকে আপনি এখানে রেখে চলে গেলেন। না দারোগাবু, দারোগাবুর কথা যখন শেষ হলো আমার মনে হলো তাকে পুরো ঘটনাটা খুলে বলা উচিত। তখন আমি বলা শুরু করলাম, সুদীপ তো পাগল না, ওকে পাগল বলা যায় না। আপনি হয়তো জানেন না, ওর মতো মেধাবী স্টুডেন্ট স্কুল লাইফে আমি একটা দেখিনি। ক্লাসে সব সময় প্রথম 3 জনের মধ্যেও থাকতো। মিথ্যে কথা বলা হবে যদি আমি বলি যে আমি ওর এই এত সুন্দর পারফরমেন্সে জেলাস ফিল করতাম, কিন্তু ও অতটা লোকের সঙ্গে মিশতে পারতো না, তাই ওর বন্ধুও খুব কম ছিল। আর বেশ কিছু ক্লাসের ছেলেরা ওকে ছোট থেকেই বুলি করতো, ওর পেছনে লাগতো, সেটা ওর ভাল লাগতো না। একদিন হঠাৎ আমাদের এই ক্লাসের একটি বাজে ছেলে বলা যেতে পারে, তাকে সুদীপ্ত মারার চেষ্টা করে এবং এমনই মারার চেষ্টা করে যে ও বাড়ি থেকে একটা ছুরি এনেছিল, প্রায় খুনই করে দিত। আমি ওকে জিজ্ঞেস করি, সুদীপ্ত তুই কি পাগল হয়ে গেছিস? তুই খুন করতে চাইছিস? তুই যে এত ভালো একটা স্টুডেন্ট, তুই যদি এখন খুন করিস তোর পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। ও আমাকে কি বলেছিল জানো? ও আমায় বলেছিল যে ও যদি খুন করে এই ছেলেটাকে তাহলে ও অনেক বড় একটা প্রাইজ পাবে। আমি জিজ্ঞেস করি, কে তোকে প্রাইজ দেবে? বলছে আছে তো, ওর একটা বন্ধু, সে ওকে প্রাইজ দেবে। আমি জিজ্ঞেস করি কি নাম তার? ও বলে আমি নাম জানি না। তখনই আমার একটু সন্দেহ হয়, আদৌ কি এরকম কোনো ক্যারেক্টার আছে? ওর কি আদৌ কোনো বন্ধু আছে? ও বলতেই থাকে আমার একটা বন্ধু আছে, সে আমাকে বলছে ওকে মারতে, ওকে মারতে, ওকে মারতে। এই ঘটনার পর প্রায় 1-1.5 বছর বাদে আমি সুদীপ্তকে আবার জিজ্ঞেস করেছিলাম, কে তোর সেই বন্ধু? তখন ও বললো, কোন বন্ধু? আমি তো কাউকে চিনি না। আমি ওকে জিজ্ঞেস করি যে তুই একবার ওকে মারার চেষ্টা করেছিলিস ছুরি দিয়ে, তুই বলেছিলিস যে তোকে কেউ একজন বলছে মারতে, সে কে? ও কিচ্ছু বলতে পারে না, ওর ঘটনাটা মনেই নেই। এরপর চলে যাই আমাদের কলেজ জীবনে। ও অন্য কলেজে ভর্তি হয়, আমি অন্য কলেজ, কিন্তু আমাদের কানেকশনটা ছিল একসঙ্গে। ওর একটা মেয়েকে ভাল লাগতো, আর সেই মেয়েটার আবার অন্য একটা ছেলেকে ভাল লাগতো। সেই ছেলেটাকে প্রায় সুদীপ্ত খুন করে ফেলতো যদি না আমি ওকে আটকাতে পারতাম। সেখানেও সুদীপ্ত বলেছিল কেউ ওকে একজন কল করছে আর কল করে ওকে বলছে মারতে। ফোনে একটাও অন্য নতুন নাম্বার ছিল না। সত্যি বলতে গেলে ওর কোনো বন্ধু ছিল না আমি ছাড়া। আমি আর ওর মা আর ওর বাবা, এই 3 জনের নাম্বার ছাড়া আর ফোনে কারোর নাম্বারই থাকতো না, কারোর নাম্বার সেভও থাকতো না। তখন থেকে আমার মনে হয়েছিল যে ও কোনো একটা ইমাজিনারি কাউকে ভেবে নেয়, যে ওকে ফোন করছে, যে ওকে বলছে, যে ওকে সাহস দিচ্ছে খুন করার। সেই ঘটনার পর থেকে আমি সাবধান হয়ে যাই। ওকে আমি একটা সাইকোলজিস্টও দেখাই। আর এটা একটা রোগ। মানুষ যখন সাহস পায় না, তখন মানুষ সাহস অর্জন করার জন্য কোনো একটা ইমাজিনারি মানুষের কথা ভেবে নেয় বা ইমাজিনারি কোনো শক্তির কথা ভেবে নেয়, যেই শক্তিটা নিয়ে সেই মানুষটা সাহস করে সেই কাজটা করে। সুদীপ্তর এমন কোনো সাহসই ছিল না, তাই ওর এই একটা এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল সাহসের দরকার ছিল। আর এটাই ছিল এই ফোনটা। ওই ফোনের যে কলার, ওই ফোনের যে গলা, আসলে ওগুলো কিচ্ছু না, এগুলো সব সুদীপ্তর মনের ভুল। ও নিজেই এটা মনে করতো যে ওকে কেউ বলছে ওদেরকে খুন করতে। ও নিজেই এটা মনে করতো যে অফিসের সবাই ওকে পাগল ভাবছে। আর কিছুটা অবশ্যই সত্যি ছিল, সায়ন ওকে সত্যিই পাগল ভাবতো। বেশ কিছু লোক ওকে জেলাসও করতো, সেটা নিয়ে আমাকে ও কথা বলেছিল এবং আমার তাই মনে হয়েছিল জিনিসটা আবার সেই দিকে যাচ্ছে। তাই আমি বলেছিলাম আপনাদেরকে একটু সজাগ থাকতে, আর একটা খুন হতে পারে। ও তখনই এরকম একটা এক্সটার্নাল ফোর্স বা একটা এক্সটার্নাল শক্তির সাহায্য নিয়েছে যখন ওর সঙ্গে কোনো ভুল হয়েছে এবং সেটা জেনুইন ভুল। এই হলো ঘটনা, এই হলো ওর সেই আননোন কলারের ঘটনা।
একটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে ডাক্তারবাবু, ওর মৃতদেহ যেন আমি শিলিগুড়িতে নিয়ে যেতে পারি ওর বাবা মার কাছে, এরকম একটা কিছু ব্যবস্থা করে দিন। ধন্যবাদ। শুনছিলেন রাত 3টে পার্ট 3। অভিনয়ে দারোগার ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, সুদীপ্ত মজুমদার বাবু এবং অনির্বাণের ভূমিকায় আমি শুভম সরকার। যারা যারা পার্ট 1 পার্ট 2 শোনেননি, শুনে নিন, আমাদের পেজেই রয়েছে। ভালো লাগলে আমাদের মনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমরা চলে আসব আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। দেখা হচ্ছে আবার নেক্সট উইক। আনটিল দেন, গুড বাই।